কোন ক্ষণিকের পোলা আমার পোলার এই অবস্থা করছে? ওই ক্ষণিকের পোলার রক্ত দিয়ে আমি গোসল না করতে পারলে আমার শান্তি হইব না। এই স্বামীর বাপ আমার, কেডা তোর এই হাল করছে? খালি একবার নামটা ডাক ওই খানকির পোলার। আরো বিশ্রী বিশ্রী ভাষায় মহসিন আলী কথা বলতে লাগলেন। প্রেমার গা গুলিয়ে আসলো। স্বামীর যন্ত্রণার তাড়নায় কথা বলতে পারছে না। ক্লাব ঘরের পাশেই নাকি বস্তায় মুড়িয়ে রাখা হয়েছিল স্বামীরকে। মহসিন আলীর এক চেলা প্রসাব করতে গিয়ে স্বামীরকে পায়। তারপর তারাই ধরে নিয়ে আসে বাড়িতে। প্রেমা লক্ষ্য করলো পুরো হাত থ্যাতলানোর পর মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। কেমন বাজে গন্ধ বেরোচ্ছে। কে করলো এমন অবস্থা? অ্যাম্বুলেন্সের আওয়াজ কানে আসতে মহসিন আলী ছেলেকে ধরে নিয়ে গেল হসপিটালে। এ আবার নতুন কি ঝামেলা শুরু হলো? এই ঝামেলার রেশ আবার প্রেমার উপর গড়িয়ে আসবে না তো? প্রেমা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। ছেলে তাদের যন্ত্রণাও তাদের হওয়া উচিত। ছেলেকে অমানুষ বানালে তো এমন পরিণতি হবে, কিন্তু করলোটা কি এমন? আর কিসের জন্যই বা করলো? মেহরিন কলেজের করা নোটসগুলো নিয়ে পাশা ভিলায় এসেছে। সোলেমানি নিয়ে এসেছে। আজ শুক্রবার, কলেজ বন্ধ। উর্মিকে একটু দেখতে ইচ্ছা করলো। মেহরিনকে নামিয়ে দিয়ে সোলেমান এজওয়ানকে নিয়ে একটু এলাকায় বের হয়েছে। লাস্ট কিছুদিন ধরে বাসার সুলতান প্রচুর আহাজারি করছে এজওয়ানকে রাজনীতিতে আনার জন্য। সোলেমান এত এত শত্রু জমাচ্ছে। এজওয়ান ঢুকলে একটু দল ভারী হয়। যদি এজওয়ানকে রাজনীতিতে আনার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই, তবে চাচার মুখের দিকে তাকে একটু সম্মতি প্রকাশ করলো। দেখা যাক তার ছোট ভাই কিভাবে রাজনীতিতে তার মতো রাজ করে বেড়ায়। মেহেরিন উর্মির রুমে ঢুকেই দেখলো উর্মি মন মরা হয়ে বসে আছে। কোলের উপর পড়ে আছে অবহেলিত ফোন, যেটা দিয়ে ভাইকে ফোন করবে করবে বলেও সাহস আর করতে পারছে না। ইতি বেগম খোঁজ খবর নেয়, তবে নিজে থেকে ফোন দেয় না সেভাবে। উর্মি যে ভুল, না না, মারাত্মক অন্যায় করেছে এটা সে সেদিনও অস্বীকার করেনি, আর আজও করছে না, ভবিষ্যতেও করবে না। কিন্তু ভালোবাসা যে তাকে অপরাধী বানিয়ে ফেললো, এমন অপরাধ তো উর্মি জীবনেও করেনি। এই একটা ভুল তার জীবনের শ্রেষ্ঠ সম্পর্কগুলোর ভেতর ফাটল ধরিয়ে দিল। রাতের পর রাত যায়, উর্মির চোখের জল ফুরায় না। ইব্রাহিম স্বামী হিসেবে আসলে চমৎকার একটা মানুষ, এ নিয়ে ইতি বেগমেরও দ্বিধা নেই। তবে তাদের এভাবে ধোঁকা মিথ্যা বলে বিয়ে করাটা ঠিক মেনে নেওয়ার মতো বিষয়ও না। ইতি বেগম তারপরও আশা করছে হয়তো কোনো একদিন ইমন স্বাভাবিক হবে বোনের সাথে। কিন্তু ইমন অনেকটাই বদলে গেছে, খুব চাপা স্বভাবের হয়ে গেছে। ফোন দিলে কেমন যেন পালাই পালাই করে কেটে দিতে চায়, নিজেকে দূরে রাখতে চায়। মেহরিন তপ্ত শ্বাস ফেলে উর্মির পাশে বসে কাঁধে হাত রাখলো। উর্মি চমকে উঠল। মেহরিনকে দেখে আর চোখের জল ধরে রাখতে পারল না, হু হু করে কেঁদে দিল। মেহরিন আগলে নিল মেয়েটাকে। যতই হোক একমাত্র বন্ধু তো। তার কষ্ট দেখলে মেহরিনেরও কষ্ট লাগে। মেহরিন মাথায় পিঠে হাত বুলিয়ে বলল, শুনলাম ঠিক মতো খাচ্ছিস না। এ সময় ভালো মন্দ খেতে হয় উর্মি, নইলে বাবু সুস্থ থাকবে কি করে? হুম। উর্মি কান্না চেপে বলল, আমি একদম একা হয়ে গেছি মেহু, একদম একা। আমার কেউ নেই। ধুর পাগলি, কে বলেছে তোর কেউ নেই? ভাইয়ার মতো একটা স্বামী পেয়েছিস, ইমন ভাইয়ার মতো ভাই পেয়েছিস, আমি আছি, চাচি আছে, তারপরেও বলছিস কেউ নেই? পাগল মেয়ে। ভাইয়া আমার সাথে কথা বলে না মেহু। আমি একটু কথা বলতে চাই। আমাকে বকুক, মারুক, তারপরও একটু বুকে টেনে নিক। মানুষ কত বড় বড় পাপ করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অব্দি ফেরায় না সেই বান্দাকে। কিন্তু আমার ভাই আমাকে ক্ষমা করতে পারছে না। এই যন্ত্রণা কতটা অসহায় মেহু, আমার দম বন্ধ হয়ে আসে। আচ্ছা আচ্ছা, এখন চোখের জল মুছ। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। ভাইয়া বলল তোর রুচিতে নাকি অনেক পরিবর্তন এসছে। মেয়ের হাতের রান্না নাকি খেতে পারিস না, তাই ভাবলাম আমি যখন আসি নোট নিয়ে, তখন আবার খাবারটাও নিয়ে যাই একসাথে। মেহরিন টিফিন বক্সটা বের করলো। পরোটা, গরুর মাংস, ভুনা, পায়েস আর বুটের ডাউল। মেয়েট এসে প্লেট দিয়ে গেল। মেহরিন বেড়ে নিজ হাতে খাইয়ে দিল। কয়েক টুকরো খাওয়ার পর ওয়াশরুমে দৌড়ালো। উর্মি খুব বেশি খেতে পারে না। মেহরিন দেখলো একটা রুটি এখনো আছে, সেটা সাইডে রেখে হাত ধুতে উর্মি ক্লান্ত দেহ নিয়ে বেরিয়ে আসলো। মেহরিন ওড়নার এক সাইড দিয়ে ভেজা মুখটা মুছে দিল। উর্মি গায়ে লিয়ে দিল বালিশে। পাশ থেকে ফোনটা নিয়ে ভাইয়ের নাম্বারে কল করলো, কিন্তু ভাই রিসিভ করলো না। মেহরিন তপ্ত শ্বাস ফেললো। আচ্ছা, আমি ফোন দিচ্ছি ভাইয়াকে। কথাটা বলে নিজের ফোনটা হাতে নিয়ে টের পেল ইমন ভাইয়ের ফোন নাম্বার তার ফোনে নেই। উর্মির থেকে ফোন নাম্বারটা নিয়ে মেহেরিন ফোন করলো। দুবার বাজলো। লাস্টবার দিতেই ফোন রিসিভ হলো। পাশ থেকে গম্ভীর গলায় ভেসে আসলো। কে বলছেন? মেহেরিন আস্তে ধীর গলায় বলল, আসসালামু আলাইকুম, আমি মেহরিন বলছি ভাইয়া। ইমন কান থেকে ফোনটা সরিয়ে নিয়ে নাম্বারটা দেখলো। মেহেরিন ফোন করেছে। সব ঠিকঠাক আছে? ইমন সালামে জবাব দিয়ে বলল, সব ঠিকঠাক আছে মেহেরিন? উর্মি ফোন দিয়েছিল আপনাকে ভাইয়া, কথা বলবেন না মনের সাথে? অপরাধ করেছে, তার শাস্তি পাচ্ছে তো প্রতিনিয়ত। অপরাধ করে যে অনুশোচনায় তাপে ভোগে, তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। মেয়েটা এখন অন্তঃসত্ত্বা,
এই টাইমটাতে ওর হাসি খুশিতে থাকার কথা পরিবারের সাথে, অথচ আপনারা দূরত্ব বাড়িয়ে দিলেন। দূরত্ব সে নিজে থেকেই বাড়িয়েছে। ভালো থাকার জন্যই তো এত দূরত্ব বাড়ালো। খারাপ থাকবে না নিশ্চয়ই। আমি তো দেখছি কতটা ভালো আছে উর্মি, আর আপনারা কতটা ভালো আছেন। ভুল আমরা কম বেশি সবাই করি ভাইয়া, সেই এক ভুল ধরে থাকলে তো আর চলবে না, তাই না? মেয়েটা ঠিক মতো খায় না, আপনাকে ফোন দিলে ফোন রিসিভ করে না। একটু কনসিডার করুন। বোনের জন্য না হোক, বোনের অনাগত সন্তানের জন্য হলেও করুন। বাচ্চাটার তো কোনো দোষ নেই। ইমন চুপচাপ শুনল। মেয়েটা এমন কেন, এত শীতল, এত শান্ত, এত বুঝদার কেন? মোতালেব ভুইয়া কেন যে এই হাতটা ইমনের হাতে দিলেন না? একই এলাকার মানুষ হওয়া উর্মি আর মেহেরিন, অথচ কত পার্থক্য দুজনার মধ্যে। নিশ্চয়ই ইমনদের পারিবারিক শিক্ষায় কোনো ত্রুটি ছিল। ইমন দীর্ঘশ্বাস ফেলে বলল, চেষ্টা করব ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে বলো তাকে। নিজের সাজা যেন বাচ্চাটা না পায়। আমি সময় বের করে একদিন দেখা করে আসবো। একটু কথা বলুন ফোনে। ইমন কিছুক্ষণ চুপ থেকে বলল। আচ্ছা দাও। মেহরিন ফোনটা বাড়িয়ে দিল। উর্মি কাপা কাপা হাতে ফোনটা কানে নিয়ে হ্যালো বলল। ওপাশ থেকে ইমন গম্ভীর গলায় বলল, সমস্যা কি তোর? ঠিকঠাক মতো খাচ্ছিস না কেন? এখন তো আর খাওয়ার কষ্ট নেই এখানে। নেই কোনো রান্না বান্নার চিন্তা, নেই কোনো অভাব অনটন। তাহলে এসবের মানে কি? এখন আর তুই এখানোস, সাথে কেউ আছে। স্বার্থপর তো হয়েছিস, আর একটু হওয়া স্বার্থপর। এই স্বার্থপরে কেউ কষ্ট পাবে না, একটা প্রাণ বাঁচবে সুস্থ মস্ত। ছোট নেই আর তুই। সকল কথার উত্তরকে উর্মি এক সাইডে রেখে দিয়ে ডুকরে কেঁদে বলে উঠল, ভাইয়া ক্ষমা করে দাও, আর জীবনও এমন কিছু করব না। এই প্রথম, এই শেষবার। তোর জীবনে আমার অধিকার ফুরিয়ে গেছে সেই দিনই। তাই আমার থাকা না থাকায় কিছু যায় আসবে না। বিয়ের পর শ্বশুর বাড়ি সব হয় মেয়েদের, আমরা হই অতিথি মাত্র। তবে চিন্তা করিস না, আমি তো ভাই। আমার দায়িত্ব আমি যখন পালন করব বলেছি তখন পালন করবই। ফোন দিলে একটু রিসিভ করিও, একটু কথা বলো আমার সাথে। ঠিক আছে, ব্যস্ততা না থাকলে চেষ্টা করব। নিজের খেয়াল রাখিস। রাখছি। ইমন কেটে দিল। ফোনের স্ক্রিনে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেহরিনের নাম্বারটা সেভ করলো তুমি অন্য গ্রহের চাঁদ লিখে। অপ্রাপ্তির ঝুলিতে এই মেয়েটাকে হারানোর ওজন মনে হয় নিজের জীবনের মূল্যের চেয়েও বেশি। উর্মির এখন কিছুটা ভালো লাগছে। উর্মির মুখে প্রশান্তির ছাপ দেখতে পেয়ে মেহরিনেরও ভালো লাগলো। বেশ অনেকক্ষণ সে উর্মির কাছে থাকলো। উর্মির পেটটা হালকা উঁচু হয়েছে। মেহরিন এক ধ্যানে তাকিয়ে দেখলো, একদিন তারও নিশ্চয় এমন পেট উঁচু হবে। তার আর সুলতান সাহেবের অংশ এভাবে বেড়ে উঠবে পেটে। মেহরিন খুব যত্ন করবে সেই অংশটার। সোলেমান এজওয়ানকে নিয়ে প্রথমে বৃদ্ধাশ্রমে আসলো। এই বৃদ্ধাশ্রমে প্রথমবার আসা এজওয়ান ঢুকে আবিষ্কার করলো খোলা মাঠে বাচ্চারা আর বৃদ্ধ মহিলারা সময় কাটাচ্ছে। এই বৃদ্ধাশ্রমটা ঠিক কে বানিয়েছিল এজওয়ান সঠিক জানে না। তবে তেমন আইডিয়া নেই বাংলাদেশে থাকা সম্পত্তি কোনটা কার। সে বাহিরের জিনিসগুলো হ্যান্ডেল করতে সেরা। ট্রাক থেকে খাবার, পোশাক, যাবতীয় যা যা দরকার মাসকাবারি সব প্রতি মাসের শুরুতে আনা হয়। এজওয়ান পিচ্চিদের দিকে এগিয়ে গেল। এজওয়ান ভীষণ বাচ্চা ভালোবাসে। বাচ্চাদের জন্য সে অনেক কিছু করেছে অস্ট্রেলিয়ায়, যা হয়তো অনেকেই জানে না। বাট আনফর্চুনেটলি তরিকুলের বেটির বোনের মেয়েটাকে একটু খারাপভাবে ব্যবহার করতে হয়েছে তার। এজন বাকি দিক দিয়ে নিকৃষ্ট হলেও বাচ্চার বেলায় সে নরম। বাচ্চাদের কষ্ট দেওয়া মানুষদের সে মাত্রাতিরিক্ত ঘৃণা করে, বিশেষ করে যেই সব বাবা মা বাচ্চাদের ছেড়ে দেয় ইচ্ছে করে। এজনের ওইসব বাবা মাদের কুত্তার মতো পেটাতে, পরকিয়া করার শখ তখনই বুঝিয়ে দিতে ইচ্ছে করে। বাচ্চাকে সুস্থ জীবন দিতে পারবি না, তাহলে জন্ম দিস কেন তোরা? তোদের তো বেঁচে থাকারই অধিকার নেই। এজওয়ানের ঘৃণা লাগে পরকিয়া শব্দটাকে। ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলতে পরকিয়া করা মানুষদের। তার মা বেঁচে থাকলে নিশ্চয়ই এতদিনে এজওয়ানের হাতে খুন হয়ে যেত। খুবই সৌভাগ্য যে তিনি বেঁচে নেই, নইলে খবরের কাগজে এতদিনে হেডলাইন থাকতো ছেলের হাতে মায়ের মৃত্যু। মায়ার নামে এজওয়ান একটা ডুপ্লেক্স বাড়ি কিনে দিয়েছে গুলশানে, যা মাহি জানে না, জানে কেবল শাকিল। ক্ষতিপূরণ হিসেবে সে তার বিজনেসে সেই বছর 25% লসে শাকিলকে মার্কেট পাইয়ে দিয়েছে, আর শাকিল তা গ্রহণও করেছে। এজওয়ান হিসেব বরাবর করে দিয়েছে। এজওয়ান বাচ্চাদের সাথে মিশে গিয়ে একদম বাচ্চা হয়ে গেল। সোলেমান দূর থেকে দেখলো ছোট ভাইটাকে। খুব কম সময়ে তারা ছিল একসাথে, যার দরুন ফোনের মাধ্যমে বেশি যোগাযোগ করা হয়েছে। এজওয়ান মাত্রাতিরিক্ত একটা ট্যালেন্টেড ছেলে। ওর এই ট্যালেন্টেড হওয়ার পেছনে দায়ী একমাত্র ওর একাকিত্ব। সোলেমান এজওয়ানের চেয়ে তুখোর রাজনীতিবিদ, ম্যাচিউর, পাওয়ারফুল হলেও এজওয়ানের আলতু ফালতু উদ্ভট কাজকর্মের কাছে সে হেরে যাওয়া মানুষ। যথেষ্ট ভালোবাসে সে তার ভাই বোনদের। এজওয়ান আবারও বাপের চেয়ে ভাইজানের ভক্ত বেশি। বাপের সাথে বেয়াদবি করলেও ভাইজানের সামনে একদম সভ্য শিশু, নাদান ছেলে। এই সোলেমানের একটু চোট লাগলে এজওয়ান পুরো পাগল হয়ে যায়। মানুষ ভালোবাসতে পারে মারাত্মকভাবে এজওয়ান, অথচ এই ছেলের বুকে জমে আছে কত কষ্টের পাহাড়।
সোলেমান দীর্ঘশ্বাস পেল। সুলতান পরিবার হয়তো আসলে কলঙ্কিত, নইলে কোনো একটা বাচ্চারও শৈশব আর বাকি 5টা বাচ্চাদের মতো হলো না। সবাই কেন হয় মা ছাড়া না হয় বাপ ছাড়া, নইলে একাকী বড় হয়েছে। সোলেমান হিসাব মেলাতে পারে না এটার। অস্ট্রেলিয়ায় এজওয়ান এক অঘোষিত শাসক। ভার্সিটির সকলের মাঝে দাঁড় করালে সবার আগে যার দিকে চোখ যাবে সেটা নিঃসন্দেহে এজওয়ান। এজওয়ানের জন্য বেশ নামডাক পেয়েছে ভার্সিটিটা। তার তুখোড় মেধা, তার বেখাপ্পা চলাফেরা সবকিছুই যেন নজর কাড়ার মতো। এজওয়ান বৃদ্ধদের কাছে গেল। এই বুইড়া বয়সে কোথায় নিজের সন্তান, নাতি নাতকুরদের সাথে থাকবে তা না, শালার ভণ্ড ছেলেরা বউ নিয়ে ওয়া ওয়া করে। এজওয়ান দেখলো এক বৃদ্ধ মহিলা কলার খোসা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এজওয়ান টেনে নিয়ে ছাড়িয়ে দিল খোসা, বৃদ্ধ মহিলার হাতে দিয়ে বলল। আপনার ছেলে কি করে? সুন্দরী লেডিস। মহিলা ঘাড় বেঁকিয়ে তাকালো, চিনতে অসুবিধা হচ্ছে, আগে তো দেখেনি। কলা খেতে খেতে বলল, জানি না। নেই? আছে। স্বামী কি নেই? না। ইস, বড় কষ্ট লাগলো। এমন একটা ছেলে পয়দা করেছেন যে বৃদ্ধ বয়সে আপনাকে দেখছে না। নিজের কর্মে সাজা পাচ্ছি বোধ হয় এটা। আপনিও আপনার শ্বশুর শাশুর সাথে এমন করছিলেন নাকি? কোনো এক মায়ের সন্তানের থেকে তার বাপ আলাদা করেছিলাম, সেজন্য বুঝি আজ আমি সন্তান হারার মতো একা। কারো দীর্ঘ শ্বাস লেগে গেছে। কি করছিলেন? ছেলে থেকে বাপ কেড়ে নিয়েছিলেন মানে? সে অনেক কাহিনী বললে ফুরাবে না। স্বামী আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছিল, সেই স্বামীকে ধরে রাখার জন্য তালাক করিয়ে এনেছিলাম। এখন আমি নিজেই তালাক প্রাপ্ত হয়ে বৃদ্ধাশ্রমে পড়ে আছি। আমাকে তালাক দেওয়ার সেই লোক আরেকটা বিয়ে করেছিলেন। তার 5 বছর পর কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ছেলেকে কষ্ট করে মানুষ করলাম। দিন শেষে আমার ঠিকানা হলো এখন বৃদ্ধাশ্রম। এজওয়ান শ্বাস ফেলল একটা। যেমন কর্ম করবে তেমন ফল পাবে জেনেও আমরা সেই সব কর্মগুলোই করে বসি। হা হা হা, এটাই বাস্তব। কর্মও করব, ফলও ভোগ করব। এজওয়ান সোলেমানের পাশে এসে দাঁড়ালো। সোলেমান জিজ্ঞাসা করলো। কেমন লাগলো? এজওয়ান ভাবুক হয়ে বলল। অনেস্ট রিপ্লাই দিব? হুম। এজওয়ান গুনগুন করে গেয়ে উঠল। কারো চোখ ভালো, কারো মুখ ভালো, কারো ফিগারের ইশারা। এই জোন আনি চাই গোলামি, মস্তি দিতে লাগবে, তাই ইশারায়। সোলেমান কান টেনে ধরল এজওয়ানের। এজওয়ান কান ছাড়াতে ছাড়াতে বলল। হোয়াটস রং ইউ উইথ ইউ ভাইজান? কান টানছ কেন? অনেস্ট রিপ্লাই তো দিলাম। বেয়াদব, অসভ্য ছিলে। তুমি তো সভ্য। সভ্য হয়ে কি করলে? ইব্রাহিম ভাইয়ের বাপ হয়ে গেলে। তুমি হতে পারলে না। তোমার পরেই তো আমার ট্রান। আমি কিন্তু ভাইজান ইব্রাহিম ভাইয়ের মতো ধোঁকাবাজ না। আমি সিরিয়াস। আমি সিরিয়াল মেনটেন করতে জানি। যে আগে বিয়ে করবে সেই আগে বাপ হওয়ার অধিকার রাখে। আর তুমি তো বুড়ো। সোলেমানের চোখ পাকানিতে আর বলতে পারল না সম্পূর্ণ কথাটা। এজওয়ান দাঁত কেলিয়ে বলল। তুমি এখনো 10-20টা বাচ্চা ডিজার্ভ করো ভাইজান। এত এত সম্পত্তি দেখভালের জন্য 10-20টা নিশ্চয়ই কাম মনে হচ্ছে। 15টা হলে পারফেক্ট হবে। সোলেমান এজওয়ানের পিঠে চাপড় মেরে বলল। ভাইজান, হেই, আমি তোর বন্ধু বাহাদুর নই। সো লাগাম টেনে কথা বল। যেখানে আমার পশ্চাৎ দেশের লাগাম নেই সেখানে মুখ আর কতই বা লাগাম থাকবে বলো? যাই হোক, চলে এখন জনসেবা করে আসি। সোলেমান এজওয়ানকে নিয়ে গলির মোড়ে থাকা এক বস্তির ভেতর ঢুকলো। এই বস্তির বেশিরভাগ মানুষই হয় ভিক্ষা করে, না হয় ইট ভেঙে এটা ওটা বিক্রি করে বেঁচে আছে। এজওয়ান সোলেমান হাঁটতে হাঁটতে এক বাড়ির উঠোনে দাঁড়ালো। এক বৃদ্ধ মহিলা কুলোই করে চাউল ঝাড়ছে। সোলেমান গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলো। আসসালামু আলাইকুম চাচি। বৃদ্ধ মহিলা পিটপিট করে তাকালো। কে রে? এজওয়ান এগিয়ে গিয়ে বলল। আপনাদের এলাকার এমপি আসছে। বৃদ্ধ মহিলা ফের কাজে মনোযোগ দিয়ে বলল। খাইয়া দাইয়া কাম নাই, এমপি আইব বস্তিতে? চাঁদা লইবার আইসনি তোমরা? দেখা তো ভদ্রলোকই মনে হয়। এজওয়ান নিজের দিকে তাকালো। কোন দিক দিয়ে মনে হলো তারা চাঁদাবাজ? সোলেমান ভ্রু কুচকালো। চাঁদা নেওয়া হয় আপনাদের এখান থেকে? প্রত্যেক মাসে আহে 2টা বান্দর বেড়া আইসা টাকা নিয়া যায়। এই মাসে এসেছিল? না, আরে নাই, আইব মনে হয় কাল পরশু। ঠিক আছে, আমি বিষয়টা দেখব। আর চাঁদা নিতে আসবে না কেউ। কিন্তু চাচি,
আপনার স্বামী কই? কথা ছিল তার সাথে। নাই। কোথায় গেছে? আমার জ্বালা যন্ত্রণা আর সইতে না পাইরা আমারে একা রাইখাই বেড়ায় ইন্নাইল্লা বলে পটল তুলতে চলে গেছে। এজওয়ানের মায়া হলো, আহারে বেচারা লোকটা বোধহয় এজওয়ানের মতো বউয়ের হাতে নির্যাতিত হয়। কোন খেতে গেছে? পটল তুলতে? বলেন ডেকে নিয়ে আসি। এই বৃদ্ধ বয়সে কাজ করা উচিত না আপনার স্বামীর জন্য। এই পটল সেই পটল ক্ষেত নারে পাগলা। তাহলে কোথায় গেছে পটল তুলতে? মইরা গেছে আমার বেড়ায়। ও আচ্ছা, তার মানে এখন আপনি সিঙ্গেল, তাই তো? সিঙ্গেল আবার কি? সিঙ্গেল মানে আপনি দোকলা থেকে এখন একলা, তাই তো? এখন আমি সিঙ্গেল, আমার কেউ নাই। তাহলে চাচি আপনার জন্য একটা ভাতার ব্যবস্থা করে দেই। বৃদ্ধা মহিলা চমকে উঠল, মিছে রাগ দেখিয়ে বলল, ধুর বেড়া, শরীর আর কোলায় না এই বুইড়া বয়সে, তার দিয়া কি করমু আমি? এজওয়ান হতবিহ্বল হয়ে গেল। কি আশ্চর্য, বুড়ো বয়সে তো ভাতা দেওয়া হয়, জোয়ান বয়সে তো আর বয়স্ক ভাতা দিবে না। সোলেমান নিজেও আকস্মিক এজওয়ানের মুখে ভাতা শব্দটা শুনে কয়েক সেকেন্ডের জন্য ভেবেছিল বয়স্ক ভাতার কথা বলল নাকি ওই ভাতার কথা। এজওয়ান ফিসফিস করে বলল, ভাইজান, উনি অমন করে উঠলো কেন? ভাতা তো বৃদ্ধ বয়সী দেওয়া হয়। উনি এমনভাবে বললেন শরীরে আর কোলায় না। শরীরে কোলায় না বলেই তো এই ভাতার ব্যবস্থা করা। বাট ওনার রিয়াকশন দেখে আমি লজ্জিত হয়ে পড়লাম। সোলেমান বা হাত দিয়ে এজওয়ানের মুখ সরিয়ে দিয়ে বলল, চুপ থাক তুই গাধার বাচ্চা, একদম মুখ খুলবি না। এজওয়ান মুখে আঙ্গুল চেপে ধরল। বাকি যে কথাবার্তা বলা সেসব সোলেমানই বলল। অনেকক্ষণ কথাবার্তা বলে সোলেমান এজওয়ানকে নিয়ে ক্লাবে গেল। সামনে একটা সমাবেশ আছে, বাশা সুলতান চাচ্ছে এই সমাবেশে এজওয়ানকে সবার সম্মুখে প্রকাশ করতে তাদের দলের জন্য। সোলেমান হু না কিছুই বলল না। এজওয়ানের উপর নির্ভর করছে এজওয়ান যাবে কি যাবে না। কিছুক্ষণ ভেবে কি মনে করে যেন এজওয়ান স্বীকার করলো সে রাজনীতিতে ঢুকে একটু দেখতে চায় বাংলাদেশের রাজনীতি ঠিক কেমন, সবকিছুর অভিজ্ঞতা থাকা ভালো। আগামী মাসে রমনা পার্কে বিশাল আকারের সমাবেশ হবে। রাজনীতির প্রায় অনেক বড় বড় ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকবে। সোলেমান কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর হুট করে মনে পড়ল ইয়াসিনের কথা। ছেলেটাকে বলল সামনে আসতে, না ছেলেটা সত্যি সত্যি আসলো না সামনে। পাগল ছেলে একটা। পকেট থেকে ফোন বের করে কল দিতে গিয়েও বাশা সুলতান কি যেন একটা বলল, সোলেমানের আর ফোন দেওয়া হলো না। উঠে চলে গেল কোথাও একটা। পুরো একটা রাত বাতাসি বাড়ির নামায় লাউ গাছের জাংলার নিচে কাটিয়েছে। শীতের শরীর জমে গেছে, কাঁপুনি, তার উপর শরীরের আঘাত, শিয়ালের ভয়, সব মিলিয়ে একটা রাত যেন মনে হলো 365 দিনের সমান। চোখের পাতা এক সেকেন্ডের জন্য বন্ধ করতে পারেনি বাতাসি। দীর্ঘ 365 দিনের মতো রাত অতিক্রম করার পর ভোর হতেই বাতাসি হাঁটা ধরল। পাশেই জহির কাকার দোকান। তার ফোনটা একটু চাইবে বাতাসি, একটু ওনাকে ফোন দিয়ে বলবে যেন নিয়ে যায়। উনি তো আর গায়ে হাত তুলে না, যা বলে মুখ দিয়ে বলে। মায়ের চেয়ে অনেক ভালো সেই তিক্ত কথা পড়তো বাতাসি সহ্য করে নিবে। বাতাসিরা সহ্য করতে এসেছে পৃথিবীতে। বাতাসি জহির কাকার দোকানে এসে দাঁড়ালো। জহিরুদ্দিন তখন ক্রেতাকে পান বানিয়ে দিতে ব্যস্ত। আকস্মিক বাতাসিকে দেখে কিছুটা চমকে গেল। গায়ে লেপ্টে থাকা আধা ভেজা জামা কাপড়ে লেগে আছে ময়লা, শরীরের জায়গায় গর্ত হয়ে রক্ত জমাট হয়ে বিঁধে আছে। জহিরুদ্দিন জিজ্ঞাসা করলো, এই অবস্থা কেন তোর বাতাসি? আবার মারছে তোর মায়? তোর মাটা এত পাজি, কি বলবো আর। বাতাসি হাত কচলে অস্বস্তি নিয়ে বলল, কাকা একটু ফোনটা দেওয়া যাবে? একটা কল দিতাম। জহিরুদ্দিনের বড্ড মায়া হলো। পতুয়ার পকেট থেকে ফোনটা বের করে দিল। বাতাসি ফোনটা নিয়ে নাম্বার উঠালো। ইয়াসমিন বেগম তার আর এই ইয়াসিনের নাম্বারটা মুখস্থ করিয়ে দিয়েছিলেন। বাতাসি কাপা কাপা হাতে ইয়াসমিন বেগমের ফোনে কল লাগালো। ফোন বারবার বেজে বেজে কেটে যাচ্ছে। বাতাসির একটু আশার আলোর অপেক্ষায় জ্বলতে থাকা প্রদীপটা যেন কেমন কর্পূরের মতো উড়ে যেতে লাগলো ক্রমশ। ইয়াসমিন বেগমও কি তাহলে মুখ ফিরিয়ে নিবে বাতাসির থেকে? ফোন কেন তুলছে না? বাতাসির যে খুব দরকার, না কম করে হলেও 20টা কল দিল, একটাও রিসিভ হলো না। বাঁচতে বাঁচতে কেটে গেল। উপায়ন্তর না দেখে শেষমেশ বাতাসি ইয়াসিনের নাম্বারটা ডায়াল করলো। বাতাসি জানে ইয়াসিন ফিরিয়ে দিবে হয়তো, তারপরেও বাতাসি একটু নির্লজ্জ হয়ে ফোনটা করলো। একবার কেটে গেল, দ্বিতীয়বারও কেটে যাবে এমন সময় ফোনটা রিসিভ হলো। ওপাশ থেকে কোনো কথা না শুনে বাতাসি বলতে লাগলো, শুনুন, ফোনটা কাটবেন না, দয়া করে কাটবেন না ফোনটা। আমাকে আপনার কাছে নিয়ে যান, আমি আপনাকে একটুও জ্বালাবো না, বিশ্বাস করুন। বলবো না আমাকে কেন ভালোবাসেন না। আমাকে শুধু আপনার বাড়ির এক কোনায় একটু থাকতে দেন, যতটুকু জায়গায় একটা ভাঙা কলসি রাখা যায় ততটুকু জায়গা হলেও চলবে আমার। ভাতটাও না হয়
মেপে 3 বেলার জায়গায় 1 বেলা দিয়েন। পান্তা পচা যা দিবেন আমি চুপচাপ খেয়ে নিব, একটাও তর্ক করব না। আপনি চাইলে আরেকটা সুন্দর ফর্সা কোনো মেয়ে দেখে বিয়ে করতে পারেন, আমি একটুও বাধা দিব না। আমি জানি আমি অভিশাপ, কালির দাগ। আমার মতো মেয়েদের জায়গা হয় না কারো পাশে। শুধু আমাকে একটু আশ্রয় ভিক্ষা দেন। আজ আম্মা আমাকে কুত্তার মতো পিটাইছে, একটা জায়গাও বাদ রাখে নাই। পিঠটা এতটাই জ্বলতেছে যে জামাটা লাগলেই চোখে পানি এসে যায়, হাতে গেলেই শরীর ছিঁড়ে যাচ্ছে মনে হয়। আমি এখন কোথায় যাব বলুন? কার কাছে যাব? আমি কিছুই জানি না, কিছুই নেই আমার। একটু দয়া করুন আমার উপর, বিশ্বাস করুন। আমি একটা চাকরি খুঁজব, যে কাজই পাই করব। ঝাড়ু দিব, বাসন মাজবো, মানুষের উঠোন ধোবো। তারপর পেয়ে গেলে আমি চলে যাব। ততদিন আপনি একটু সাহায্য করুন আমায়। করবেন একটু সাহায্য? ওপাশ থেকে আর কিছু ভেসে আসলো না। কল কেটে গেল। বাতাসে যেন এবার সত্যি সত্যি অথই জলে ডুবে গেল। সবাই মুখ ফিরিয়ে নিল, তাহলে এই বাতাসির থেকে কেউ রইল না বাতাসির জন্যে। বাতাসি এবার হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে বলে উঠল, আমারে আর কাঁদাস না রে জীবন। আমারে সান্ত্বনা দেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ নাই। আমার ভাই নাই, আমার মা নাই, আমার বাপ নাই, অবশেষে কোথাও আর কেউ নাই। ঢাকার নামকরা একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়েছিল সামিরকে। তার হাতে যে বাজে অবস্থা তাতে বেশিক্ষণ রাখা যায়নি। ডাক্তার হাত দেখে প্রথমেই মাথা নাড়ে পরিষ্কার জানিয়ে দিল, এই হাত এখানে আর কিছুই করার মতো অবস্থায় নেই। যত দ্রুত সম্ভব উন্নত সেন্টারে নিয়ে যান। এই হাত এখন অকেজো। সামির যন্ত্রণায় ছটফট করছে। শেখর খবর পেয়ে কান্দাপাড়া না গিয়ে মাঝপথ থেকে ঘুরে আসে। ওয়ার্ডে ঢুকতে সামিরের হাতের অবস্থা দেখে তার চোখ মুখ রাগে বিকৃত হয়ে যায়। শ্বাস ঘন হয়ে আসে, মুখ থেকে শব্দ বের করতে কষ্ট হয়। অস্থির কণ্ঠে সে ঝাঁপিয়ে জিজ্ঞাসা করল, কে করেছে তোর এমন অবস্থা? বল কে করেছে, শুধু নামটা বল একবার। সামির এসব ব্যথার মাঝেও রাগে ক্ষোভে দাঁত চেপে বলে, ওই এনজাওয়ান সুলতান আমার মুখ মুইতা দিছে ভাই। আমি শুয়োরের বাচ্চা শুনে কাইটটা আনতে না পারলে আমি মোরও শান্তি পাইমু না ভাই। শেখর ভ্রু কুচকাল। জোয়ান সুলতানকে? মহসিন আলী বলল, বাসারের পোলা দেশে আইছে, উত্তর বাচ্চার সোনা কাইটা আনার ব্যবস্থা কর। ওই এজওয়ান সুলতানই সব করেছে? কি কারণে সব করলো? ওর তো আমাদের চেনার কথা না। সামির চুপ হয়ে গেল। শেখর ফের জিজ্ঞাসা করল, কিছু করেছিলি তুই? মহসিন আলী বাধা দিল। ছেলে যন্ত্রণায় কাতরাচ্ছে আর এই ছেলে এসব জিজ্ঞাসা করছে। হাসপাতালের ডাক্তাররা জানিয়ে দিয়েছে এই কেস আর বাংলাদেশে সামলানো সম্ভব না। সামিরকে জরুরি ভিত্তিতে ইউএসএ পাঠাতে হবে, হ্যান্ড রিকনস্ট্রাকশন বা কৃত্রিম আঙ্গুল লাগানোর জন্যে। শেখর দ্রুত ফ্লাইট বুক করে ইউএসএ ছুটল। ভাইয়ের হাত ঠিক করে দেশে ফিরে দেখছে বাকিটা। প্রেমারাজ ভালো লাগছে, বাড়িতে কেউ নেই। মহসিন আলী ক্লাব ঘরে। শেখর দেশে নেই, কেমন মুক্ত পাখির মতো ফুরফুরে লাগছে। জীবনটা আজকের মতো যদি হতো তাহলে প্রেমাই জীবনটাকে অনায়াসে হাসতে হাসতে বরণ করে নিত। আজকের জীবনটা সুন্দর, একদম নির্মল সতেজ। প্রেমা গুনগুন করে গান গাইছিল। ঠিক সেই মুহূর্তে লিভিং রুমে টেলিফোনটা বেজে ওঠে। প্রেমা গান গাওয়া থামিয়ে দিল। কে ফোন করলো? প্রেমা এগিয়ে গিয়ে টেলিফোনটা কানে নিতে বুঝতে পারলো সামিরের কলেজ থেকে ফোন করেছে, যেতে বলল। সামিরকে নাকি রেস্ট্রিক্টেড করা হয়েছে। প্রেমা বলল বাসায় লোক নেই, প্রিন্সিপাল প্রেমাকে আসতে বলল। প্রেমা কিছুক্ষণ ভেবে আচ্ছা বলে ফোনটা কেটে শেখরকে ফোন করলো। ফোন ঢুকছে না। মহসিন আলীকেও ফোন করলো, রিসিভ হচ্ছে না। অগত্যা প্রেমা বোরখা পরে নিকাব বেঁধে সাইড ব্যাগটা হাতে নিতে খেয়াল করলো তার কাছে তো টাকা নিয়ে যাওয়ার। সিকিউরিটিকে বলল ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে। সিকিউরিটি ফোন করে ড্রাইভারকে আসতে বলল। ড্রাইভার আসতে প্রেমা উঠে বসলো। ঘন্টাখানেক সময় লাগলো তার রাজুক উত্তরা মডেল কলেজে আসতে। গাড়ি থেকে নেমে প্রেমা আশেপাশে তাকাতে তাকাতে হাঁটছিল। কলেজ ছুটি হয়েছে, ছেলে পেলে বের হচ্ছে এক এক করে। প্রেমা হাঁটতে হাঁটতে আকস্মিক কারোর সাথে ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে যায়। অস্থির গলায় বলল, দুঃখিত, আমি খেয়াল করিনি। কথাটা বলেই মাথা উঁচু করে সামনে তাকাতেই দেখলো একটা মেয়ে মাটির দিকে তাকিয়ে কিছু খুঁজছে। প্রেমা জিজ্ঞাসা করলো, কিছু খুঁজছো? মেহেরিন হেঁটে আসছিল অন্যমনস্ক হয়ে। হুট করে ধাক্কা লাগায় হাতের ফোনটা ছিটকে পড়ে যায়। মেহেরিন মাথা ঝাঁকিয়ে বলল,
আমার ফোনটা পাচ্ছি না, হাত থেকে ছিটকে কোথায় যে পড়লো। প্রেমা আশেপাশে তাকিয়ে বলল, আচ্ছা, আমিও খুঁজি তাহলে। কি ফোন তোমার? জি, আইফোন। ও আচ্ছা। কথাটা বলে প্রেমা ঘাসের সাইড দিয়ে খুঁজতে লাগলো। ছাত্রছাত্রীরা ততক্ষণে চলে গেছে। ঘাসের সাইডে বসার এক বেঞ্চের কাছে প্রেমা একটা ফোন দেখতে পেল। ওই তো ফোনটা। প্রেমা স্বস্তির শ্বাস ফেলে ফোনটা উঠালো, ঘুরিয়ে ফিরিয়ে দেখে ব্যাক পার্টের দিকে। চোখ যেতে প্রেমার শরীর হিম হয়ে গেল। স্পষ্ট করে লেখা একটা নাম, নওয়াজ সোলেমান সুলতান। শুধু কি এই নাম? তার আগে লেখা মেরিন সুলতান, ওয়াইফ অফ নওয়াজ সোলেমান সুলতান। ওই মেয়েটা কি তাহলে তার সোলেমানের বউ? প্রেমার চোখ ঝাপসা হয়ে আসে। ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখে সেই রমণীকে। ব্যস্ত ভঙ্গিতে এই ফোনটা খুঁজে চলেছে। শরীরে কলেজ ড্রেসের কালারের বোরখা, মুখে নিকাব। প্রেমার মতোই। প্রেমার শ্বাস আটকে আসে। এই মেয়েটাকেই বুঝি প্রেমা হিংসা করে, তাই না? পিচ্ছি একটা মেয়ে, সবে কলেজে পড়ে। সামিরও তো এই কলেজেই পড়ে। কত কি ভাবনা এসে হাজির হলো তার মস্তিষ্কে। মেহরিন যখন ফোনটা না পেয়ে একদম হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, তখনই ঘাড় ঘুরিয়ে প্রেমার দিকে তাকাতেই দেখলো তার ফোনটা। স্বস্তির শ্বাস ফেললো, এগিয়ে গিয়ে বলল, ধন্যবাদ আপু। প্রেমা হকচকিয়ে গেল। ফোনটার দিকে দ্বিতীয়বার তাকিয়ে বলল, তুমি সোলেমান সুলতানের বউ? মেহরিন আকস্মিক সোলেমানের বউ ডাকটা শুনে ভরকে গেল। উনি জানলো কি করে সে সোলেমান সুলতানের বউ? ফেস তো দেখা যাচ্ছে না তাহলে। আপনি জানলেন কি করে? প্রেমা নিকাবের আড়ালে স্মিত হাসলো, ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, ফোনে লেখা আছে, সেজন্য ধারণা থেকে জিজ্ঞেস করা। এই নাম তো একটাই, আর সেটাও আবার আবার একজন হেম্পের। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে ফোনটা খুঁজতে সাহায্য করার জন্য। আমার জন্যই তো হারিয়েছিল, তাই ধন্যবাদ দিও না। তুমি নতুন এসেছো এই কলেজে? জি। বাসে যাবে এখন? একটু দেরি হবে যেতে, ওনার আসতে সময় লাগবে বলল। ও আচ্ছা, তাহলে বসা যাক একসাথে। মেহরিন একবার গেটের দিকে তাকালো। সুলতান সাহেবের আসতে নাকি একটু দেরি হবে। মেহরিনকে অপেক্ষা করতে বলেছিল। এখন সাথে একজন কথা বলার মতো সঙ্গী থাকলে অবশ্য বোর লাগবে না। মেহরিন মাথা নেড়ে বলল, অবশ্যই। প্রেমা আর মেহরিন গিয়ে বসলো একটা বেঞ্চে। প্রেমা তাকিয়ে আছে মেহরিনের দিকে, চোখের পলক ফেলছে না। নিকাবের আড়ালে ঢেকে থাকা মুখটা দেখা তৃষ্ণায় প্রেমা কাতর হয়ে যাচ্ছে। তার সোলেমানের বউ দেখতে নিশ্চয়ই খুবই সুন্দরী, রূপবতী। হ্যাঁ, তাই হবে। যে মেয়ের গলার স্বর এত সুমধুর, সে মেয়ে অবশ্য দেখতেও সুন্দর। তারপরও নারীময় মন প্রেমার। ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে অসীম যন্ত্রণায়। হু হু করে কাঁদতে ইচ্ছা করছে। একটু আগে সে বলল আজকের দিনটা সুন্দর, অথচ আজকেই কি খারাপ লাগছে প্রেমার। মেহরিন কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো, কি বলবে বুঝতে পারছে না। আপনি কি কোনো কাজে এসেছিলেন আপু কলেজে? প্রেমার ঘোর ভাঙে, উপর নিচ মাথা নেড়ে বলল, হুম, দেবরটাই কলেজে পড়ে, অফিস থেকে ফোন করে আসতে বলেছে, সেজন্য আসা। ও আচ্ছা, আপনি বিবাহিত তাহলে? হুম, তোমার মতোই। আপনার নামটা কি? প্রেমা আশেপাশে তাকিয়ে বলল, সূচনা। মেহরিন দুবার নামটা উচ্চারণ করলো ঠোঁটের আগায়। সূচনা। সুন্দর নাম। তোমার নামটাও সুন্দর। আচ্ছা, তোমাদের বিয়ে কিভাবে হলো? মেহরিন বুঝলো না কথাটার মানে, সেজন্য বলল, মানে? অ্যারেঞ্জ ম্যারেজ আপু। তোমার স্বামীর জীবনের প্রথম নারী তাহলে তুমি? প্রশ্নটা ঠিক পছন্দ হলো না মেহরিনের। এত গভীর কথা জিজ্ঞাসা করছে কেন? হয়তো প্রথম, সঠিক জানি না, কিন্তু আমি যে তার সর্বশেষ এটুকু জানি। প্রেমা স্মিত হাসলো। হ্যাঁ, সর্বশেষই তো। সূচনা তো ছিল প্রেমা। প্রেমা মেহরিনের গালে হাত রেখে বলল, তুমি ভীষণ ভাগ্যবতী মেয়ে, জানো সেটা? জানি। প্রেমা আদুরে গলায় বলল, একটু জড়িয়ে ধরি তোমায়। মেহরিন ভরকে গেল। হ্যাঁ না কিছু বলার আগে প্রেমা জড়িয়ে ধরে বলল, তুমি সুখী হও মেয়ে, খুব সুখী হও। যতটা সুখী হলে আমার মতো দুঃখ তোমায় স্পর্শ না করে। মেহরিনের মস্তিষ্কে বারবার বাড়ি খাচ্ছে একটাই কথা, আমার মতো দুঃখ তোমায় স্পর্শ না করুক। তাহলে কি আপুটার অনেক দুঃখ? মেহরিন প্রেমার পিঠে হাত রাখতে প্রেমার ধরি করে ছেড়ে দিল মেহরিনকে। সামনে তাকাতেই দেখলো একটা কালো প্রাইভেট কার এগিয়ে আসছে। বাহির থেকে ঝাপসা দেখা গেল সোলেমানের মুখশ্রী। এই তো সেই মুখ, যেটার দিকে তাকিয়ে থাকার অধিকার আগে ছিল শুধু প্রেমার, আর এখন সেই অধিকার তার সামনে থাকা রমণীর। প্রেমা উঠে দাঁড়িয়ে বলল, আসছি, ভালো থেকো। মেহরিন প্রত্যুত্তরে কিছু বলার সুযোগ পেল না। তার আগে প্রেমা প্রস্থান করলো। সোলেমান গাড়ির ভেতর থেকে মেহরিনের পাশে বসে থাকা কালো বোরখা পরিহিত মেয়েটাকে তার খুব চেনা চেনা লাগলো। সেজন্য তড়িঘড়ি করে গাড়িটা পার্ক করে কাছে আসতে দেখলো মেয়েটা নেই। মেহরিন সোলেমানকে দেখে মুচকি হেসে বলল, এতক্ষণে আসলেন তাহলে? সোলেমান আশেপাশে খোঁজার চোখে তাকিয়ে মেহরিনের হাতটা ধরে বলল, কার সাথে কথা বলছিলে তুমি? কে ছিল সাথে? মেহরিন সোলেমানের সাথে পা মিলিয়ে হেঁটে বলল, চিনি না আপুটাকে, আজই প্রথম দেখলাম। কি বললো? বলল
তাহলে আমি অনেক ভাগ্যবতী, ওনার মতো দুঃখী যেন না হই। সোলেমান চমকে উঠল, অস্থির চিত্তে জিজ্ঞাসা করলো, নাম জানো তার? হুম, কে? সূচনা। সোলেমান কেমন শান্ত হয়ে গেল। বোধহয় আশা করেছিল নামটা প্রেমা হবে। হুট করে মেয়েটাকে দেখে সোলেমানের মস্তিষ্ক প্রেমা ভেবে নিয়েছিল। কেন ভাবলো জানা নেই। প্রেমা দোতলার করিডোর থেকে দেখলো তার সোলেমান কেমন তার বউকে আগলে হাত ধরে হেঁটে যাচ্ছে। পুরোনোদের জায়গায় নতুনরা কি সুন্দর, চমৎকার, মানানসইভাবে বসে যায়, তাই না? প্রেমার চোখ দিয়ে গড়ালো অশ্রু। সূচনাদেরকেও মনে রাখে না। সব সূচনা যে অন্তিম হতে পারে না, কিছু সূচনা মাঝপথেই থেমে যায়। সেখানে তুমি মেহেরিন অন্তিম। প্রেমা অফিস কক্ষে গিয়ে জানতে পারলো প্রিন্সিপাল একটু আগে চলে গেছে, ফের কাল পরশু আসতে বলল। প্রেমা একটু খুশি হলো, তাহলে আবার দেখতে পাবে সে তার সোলেমানের বউকে। রমনায় কাজ চলছে, দ্রুত সমাবেশের বড় বড় করে প্যান্ডেল বাঁধা হচ্ছে। এজওয়ান একবার এসে দেখে গেছে আয়োজন। বিরোধী পক্ষ যেন কোনো সহিংসতা করতে না পারে, সেজন্য সেনাবাহিনী, সিআইডি সহ বেশ কিছু গোপন ইউনিটের লোক নামানো হবে। এজওয়ান সিআইডি নামানো হবে শুনে একটু বাঁকা হাসলো। তারপর পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।